ইরান বিশ্ব রাজনীতির এমন এক নাম যাকে কেউ সহজে উপেক্ষা করতে পারে না। মধ্যপ্রাচ্যের এই দেশটি বারবার প্রমাণ করেছে যে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তারা কতটা কঠোর হতে পারে। আজ যে ঘটনাটি তুলে ধরা হচ্ছে সেটি একটু অন্যরকম। এখানে কোনো যুদ্ধ হয়নি ঠিকই, কিন্তু যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর একটি উত্তেজনা তৈরি হয়েছিল ইরানের একটি সামরিক বন্দরের একেবারে নাকের ডগায়। পুরো ঘটনাটি এতটাই দ্রুত ঘটেছিল যে শুরু থেকে শেষ পর্যন্ত কয়েক ঘন্টার বেশি সময় লাগেনি, অথচ এই কয়েক ঘন্টায় যা ঘটেছে তা আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মাথা ঘুরিয়ে দিয়েছিল। দিনটা ছিল একেবারে সাধারণ একটা সকাল। ঘড়িতে তখন 11টা বাজে। ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক সমুদ্র বন্দরে চলছিল নিত্যদিনের কাজকর্ম। বিশাল বিশাল কার্গো জাহাজ একটার পর একটা পোর্টে ভিড়ছে, ক্রেনগুলো ভারী ভারী মালামাল তুলে নামাচ্ছে। বন্দরের শ্রমিক আর কর্মকর্তারা নিজেদের রুটিন মাফিক কাজে মগ্ন। সমুদ্রের লোনা হাওয়ায় পুরো এলাকাটা যেন একটা চিরচেনা ছবি। এই ছবিটা এতটাই পরিচিত ছিল যে কারো মনে একটিও সন্দেহ জাগেনি আজকের দিনটা অন্য সব দিনের চেয়ে আলাদা হতে চলেছে। কেউ ভাবতেই পারেনি এই শান্ত সকালটা কয়েক ঘন্টার মধ্যে আন্তর্জাতিক উত্তেজনার এক ভয়াবহ কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। ঘটনার সূত্রপাত হলো পোর্টের রাডার কন্ট্রোল রুম থেকে। সেখানে বসে থাকা একজন অপারেটর লক্ষ্য করলেন হঠাৎ করে একটি অপরিচিত সিগন্যাল ভেসে আসছে স্ক্রিনে। জুম করে দেখা গেল একটি ছোটোখাটো মাছ ধরার ট্রলার ধীরে ধীরে বন্দরের দিকে এগিয়ে আসছে। সাধারণ পরিস্থিতিতে এটা নিয়ে কেউ মাথা ঘামাতো না। সমুদ্রে মাছ ধরার নৌকা চলাচল করবে এটা তো স্বাভাবিক, কিন্তু এখানেই ছিল আসল গলদটা। এই নির্দিষ্ট সামরিক বন্দর এলাকার চারপাশে বেশ বড় একটা পরিধি জুড়ে যে কোনো ধরনের মাছ ধরা কঠোরভাবে নিষিদ্ধ। এটা কোনো সাধারণ নিয়ম নয়, বরং সামরিক নিরাপত্তার স্বার্থে আরোপিত একটি কড়া বিধান। তাহলে প্রশ্ন হলো, এই নিষিদ্ধ এলাকার ভেতরে একটি মাছ ধরার ট্রলার কি করছে? নৌকাটির অবস্থান তখন পোর্ট থেকে মোটামুটি 8 কিলোমিটার দূরে। এই দূরত্বটা একটু অদ্ভুত ছিল, খুব কাছেও নয় আবার খুব দূরেও নয়। এমন একটা জায়গায় অবস্থান নেওয়া হয়েছে যেখান থেকে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন। এই বিষয়টা একজন অভিজ্ঞ রাডার অফিসারের চোখে ধরা পড়ে এবং তিনি পরিস্থিতিটা আরেকটু গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করেন। ঠিক সেই মুহূর্তে রাডার স্ক্রিনে আরেকটি তথ্য ভেসে ওঠে যা পুরো পরিস্থিতিটাকে সম্পূর্ণ অন্য একটা মাত্রায় নিয়ে যায়। সমুদ্র পৃষ্ঠের প্রায় 3 কিলোমিটার উপরে দুটি উড়ন্ত বস্তু শনাক্ত করা হয়। প্রথমে মনে হচ্ছিল এগুলো হয়তো সাধারণ খেলনা ড্রোন, কিন্তু একটু ভেবে দেখুন তো, একটি সামরিক বন্দরের কাছে খোলা সমুদ্রের মাঝখানে কে বা কারা খেলনা ড্রোন উড়াবে? এই প্রশ্নটাই ছিল মূল চাবিকাঠি। রাডার অফিসার তৎক্ষণাৎ বুঝে গেলেন এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এখানে কিছু একটা ঘটেছে যা চোখে দেখা যাচ্ছে না, তার চেয়ে অনেক বড় এবং অনেক বেশি বিপজ্জনক। তিনি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সরাসরি হেড কমান্ডার অফিসারকে বিষয়টি অবহিত করলেন। এরপর যা হলো তা ছিল অত্যন্ত দ্রুত এবং সুসংগঠিত। কয়েক মিনিটের মধ্যেই উপরমহল থেকে সিদ্ধান্ত চলে এলো যে আকাশে ফাইটার জেট পাঠাতে হবে। ইরানের বুশেহর এয়ারবেস থেকে প্রায় সঙ্গে সঙ্গে দুটি F4 টমক্যাট মাল্টিরল ফাইটার জেট আকাশে উড়াল দিল। F4 টমক্যাট ইতিহাসটাও বেশ চমকপ্রদ। একটা সময় ছিল যখন এই যুদ্ধবিমানটি আমেরিকান বিমান বাহিনীর সবচেয়ে আতঙ্কের নাম ছিল প্রতিপক্ষের কাছে। আমেরিকা নিজেই এই জেট তৈরি করেছিল এবং বহু বছর আগে ইরান সেগুলো কিনে নিয়েছিল। এখন ইরান সেই জেটগুলোকে নিজেদের মতো করে আধুনিকায়ন করে ব্যবহার করছে। ঘন্টায় প্রায় 2500 কিলোমিটার গতিতে ছুটতে পারা এই দানবীয় যন্ত্রগুলো দীর্ঘ দূরত্বের মিশনে গিয়ে কাজ সেরে নিরাপদে ঘাঁটিতে ফিরে আসার জন্য বিশেষভাবে ডিজাইন করা। দুটি F4 পোর্ট এলাকা থেকে উড়ে 2 মিনিটেরও কম সময়ের মধ্যে সন্দেহজনক এলাকায় পৌঁছে গেল। কিন্তু সেখানে পৌঁছে পাইলটরা যা দেখলেন তাতে তাদের নিজেদেরই চোখ কপালে উঠে গেল। যেখানে ছোটোখাটো খেলনা ড্রোন থাকার কথা ছিল সেখানে আকাশে চক্কর দিচ্ছিল দুটি পূর্ণাঙ্গ আধুনিক F6 ফাইটার জেট। F6 মূলত আমেরিকার প্রযুক্তিতে তৈরি একটি যুদ্ধবিমান হলেও পৃথিবীর বিভিন্ন দেশ এই জেট ব্যবহার করে থাকে। তাই এগুলো ঠিক কোন দেশের সেটা বোঝার কোনো উপায় ছিল না। কোনো পতাকা নেই, কোনো চিহ্ন নেই। রহস্য আরও ঘনীভূত হলো। ইরানের F4 যখন কাছে এসে একটু চাপ দেওয়ার চেষ্টা করলো তখন দেখা গেল ওই F6 জেটগুলো মোটেও পিছু হটছে না। তাদের মধ্যে কোনো ভয়ের চিহ্ন নেই। এর পেছনে একটি বাস্তব কারণ ছিল। প্রযুক্তিগত দিক থেকে বিচার করলে F6 অনেক ক্ষেত্রেই ইরানের পুরনো F4 এর তুলনায় এগিয়ে। ফলে ইরানের পাইলটরা সরাসরি কোনো আক্রমণাত্মক পদক্ষেপে না গিয়ে কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফিরে আসতে বাধ্য হলেন। তবে ইরান এখানেই থেমে যায়নি। তেহরানের সামরিক হেডকোয়ার্টার খুব ভালো করেই জানায় নিজেদের আকাশসীমার ভেতরে পরিচয়হীন যুদ্ধবিমান ঘুরে বেড়াচ্ছে মানে এটা সরাসরি দেশের সার্বভৌমত্বের ওপর চ্যালেঞ্জ। তারা আর একটু দেরি না করে দেশের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে সক্রিয় করে দিল। এই জায়গায় এসে ইরানের আসল শক্তিটা বোঝা যায়। ইরান বিশ্বের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অধিকারী একটি দেশ। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা বহু বছর ধরে আলোচনা ও বিশ্লেষণ করে আসছেন। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে
ইরানের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আকাশে ঘুরে বেড়ানো এই দুটি রহস্যময় F6 যুদ্ধবিমানকে টার্গেট লক করে ফেলল। এরপর ছুটে গেল উচ্চগতিসম্পন্ন সার্ফেস টু এয়ার মিসাইল। এই মিসাইলগুলোর ক্ষমতা সম্পর্কে একটু বলা দরকার। এগুলো শব্দের গতির কয়েক গুণ বেশি দ্রুততায় ছুটতে সক্ষম এবং প্রায় 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু থেকেও নির্ভুলভাবে আঘাত করার ক্ষমতা রাখে। অন্যদিকে এই F6 যুদ্ধবিমানগুলো একেবারে অসহায় ছিল না। তাদের নিজস্ব আধুনিক রাডার সিস্টেম প্রায় 40 কিলোমিটার দূর থেকেই শত্রু পক্ষের ছোড়া মিসাইল শনাক্ত করতে সক্ষম। ইরানের মিসাইল আকাশে ওঠার প্রায় সঙ্গে সঙ্গে F6 এর পাইলটরা বিষয়টি ধরে ফেলল। তারা বুঝে গেল এখন আর খেলার সময় শেষ। একটু দেরি না করে তারা পূর্ণগতিতে আন্তর্জাতিক আকাশসীমার দিকে ছুটতে শুরু করলো। ইরানের মিসাইলগুলো টার্গেট লক করে ধরে রেখে কিছুক্ষণ পর্যন্ত তাদের পিছু নিল। একটা সময় F6 জেটগুলো আন্তর্জাতিক আকাশসীমায় চলে যাওয়ায় মিসাইল আর সামনে এগোয়নি। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি, আসল নাটক তখনও বাকি। মিসাইল ছড়ার এই তীব্র উত্তেজনার মাঝেই সমুদ্রে থাকা সেই রহস্যময় জাহাজটি বুঝে গেল যে পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই। যে কোনো সময় ইরান তাদের দিকেও নজর দিতে পারে। তাই জাহাজটি তার ইঞ্জিন পুরোদমে চালু করে সর্বোচ্চ গতিতে আন্তর্জাতিক জলসীমার দিকে পালাতে শুরু করলো। ইরানের কন্ট্রোল রুম থেকে তৎক্ষণাৎ নির্দেশ এলো যেভাবেই হোক জাহাজটাকে আটকাতে হবে। কিন্তু সমস্যা ছিল ওই মুহূর্তে বন্দরের আশপাশে ইরানের কোনো বড় যুদ্ধজাহাজ মোতায়েন ছিল না। সময় ফুরিয়ে আসছিল, প্রতিটা সেকেন্ড তখন মূল্যবান। এই চরম মুহূর্তে শেষ ভরসা হিসেবে মাঠে নামানো হলো ইরানের স্পেশাল মেরিন কমান্ডো ফোর্সকে। 3টি দ্রুতগতির স্পিডবোট সমুদ্রের বুক চিরে ছুটে চলল সেই পলায়নরত জাহাজটির দিকে। বোটগুলোর উপরে বসা কমান্ডোদের চোখ ছিল একটাই লক্ষ্যে স্থির। ঢেউ ভেঙে সামনে এগিয়ে যাচ্ছে তারা। দূরে জাহাজটিকে দেখা যাচ্ছে, দূরত্ব কমছে কিন্তু জাহাজটিও থামছে না। এক ধরনের তীব্র প্রতিযোগিতা শুরু হয়ে গেল সময়ের সাথে। কমান্ডোরা জানতো দূরত্ব খুব বেশি নয়, দ্রুত এগুতে পারলে জাহাজটাকে ধরা সম্ভব। কিন্তু ভাগ্য সেদিন ইরানের পক্ষে ছিল না। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে জাহাজটি আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ফেলল। আন্তর্জাতিক আইন অনুযায়ী সেই সীমানা পার হলে আর কিছুই করার থাকে না। ইরানের কমান্ডোরা থামতে বাধ্য হলো। এই পুরো ঘটনায় একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, ইরান অত্যন্ত ঠান্ডা মাথায় এবং সুশৃঙ্খলভাবে পুরো পরিস্থিতি সামলেছে। তারা চাইলে আরও আগ্রাসী পদক্ষেপ নিতে পারত, জাহাজটিকে সরাসরি আক্রমণ করতে পারত কিংবা বিমানগুলোর দিকে আরও মিসাইল ছুটতে পারত। কিন্তু তারা সেটা করেনি। তারা ঠিক ততটুকুই করেছে যতটুকু দরকার ছিল নিজেদের শক্তি দেখানোর জন্য এবং সার্বভৌমত্ব রক্ষার বার্তা দেওয়ার জন্য। ঘটনার পর ইরানের পক্ষ থেকে একটি কড়া বিবৃতি দেওয়া হয়। তাতে স্পষ্ট করে বলা হয়, ভবিষ্যতে কোনো যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমান যদি ইরানের সীমানার ভেতরে প্রবেশ করে তাহলে এবারের মতো ছাড় পাওয়া যাবে না। সবচেয়ে রহস্যজনক যে বিষয়টি আজও সবাইকে ভাবাচ্ছে তা হলো এই যুদ্ধজাহাজ এবং F6 ফাইটার জেটগুলো আসলে কোন দেশের ছিল সেটা আজ পর্যন্ত কোনো রাষ্ট্র স্বীকার করেনি, কেউ দাবি করেনি সেগুলো তাদের। এই নীরবতা নিজেই একটি বিশাল প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে।